লিফট অচল, সিঁড়ির বাল্বটাও কয়েকদিন পিউস। কোনো রকমে হাতড়ে হাতড়ে উঠেছিলাম। এমন সময় ছাদের খোলা দরজা দিয়ে জমাট অন্ধকারের স্তূপের মতো ওটা আমার উপরে ঝাঁপিয়ে পড়ে। ওটা ডানার ধাক্কায় গড়িয়ে পড়েছিলাম কয়েকটা সিঁড়ি। কোনোইতে কোমরে বেশ চোট পেয়েছি, তবে ভাগ্য ভালো, কোনো ফ্র্যাকচার হয়নি। নমস্কার বন্ধুরা, আমি সৌরভ, আর আপনারা শুনছেন অদ্ভুত হলেও সত্যি। আজকের গল্প পাথরের দাঁড়কাক, লেখক এহসান চৌধুরী। There are more things in heaven and earth, Horatio, which is beyond your expectation. এক মুখ সিগারেট ধোঁয়ার সাথে কথাগুলো ছুঁড়ে দিল আমার ঘনিষ্ঠ বন্ধু লোকমান হোসেন। পেশায় ব্যবসায়ী, নেশায় শিকারী, বিগ গেম হান্টার। কথা হচ্ছিল তারই বাড়িতে। রাজধানীর অভিজাত এলাকা, ছাড়া ছাড়া বাড়িগুলোয় নির্জনতা থাকলেও দারোয়ান, চাকর বাকর ও নাইট গার্ডের কমতি নেই। প্রশস্ত রাজপথে সারা রাত মার্কারির আলো দিনের আমেজ এনে দেয়। তবুও এর মাঝে সেই ঘটনা যা বন্ধু লোকমানকে বিব্রত করে তুলেছিল। কথা হচ্ছিল ওরই তেতলার বিশাল ড্রয়িং রুমে। কম্বাইন্ড হ্যান্ড মতলু খানিক আগেই আমাদের সামনে ধুমায়িত কফির কাপ রেখে গেছে, সঙ্গে ক্রিম ক্র্যাকার বিস্কুট। জানলার ভেনিসিয়ান ব্লাইন্ড গোটানো। একটু আগেই সন্ধ্যা নেমেছে মৃদু মন্থর পাকে। পরিপরি করেও শীত এখনো পড়েনি। শেষ হেমন্তের কুয়াশায় ইতিমধ্যেই রাস্তার বাল্বগুলোকে ঢেকে দিয়েছে আবছা সাদা চাদরে। হলরুমের এক কোণে মেহগনি কাঠের বিশাল শোকেসের ওপর দাঁড়িয়ে আছে আমাদের বর্তমান আলোচ্য বিষয়, পাথরের দাঁড়কাক। তাছাড়া হলরুমের দেওয়ালে বাইসনের মাথা, বাঘের স্টাফ করা মুখ, চিতার ট্যান করা চামড়া ইত্যাদি এক নজরেই গৃহস্বামী শিকারের নেশার পরিচয় দেয়। এই শিকারের মোহেই আমার বন্ধুটি অবিবাহিত রয়ে গেছে, যদিও বয়স 40 ছুঁই ছুঁই করছে এখন। যা হোক, প্রসঙ্গে ফিরে আসি। যত নষ্টের মূল ওই পাথরের দাঁড়কাক। কুচকুচে কালো রং, দুটো লাল রঙের চুনি পাথর দিয়ে গড়া চোখ। প্রথম দর্শনেই মনে হবে ক্রূর তীব্র দৃষ্টিতে যেন জীবন্ত হয়ে উঠেছে পাখিটা। মাস দুয়েক আগে আসামের জঙ্গলে বুনো হাতি শিকার করতে গিয়ে কোনো এক উপজাতীয় মন্দির থেকে তুলে এনেছিল লোকমান। শোপিস হিসাবে সাজিয়ে রেখেছিল ড্রয়িং রুমে। দিনকাল নির্বিবাদই বেশ কেটে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে গত রাতে ঘটে গেছে ব্যাপারটা। রাত প্রায় 1:30টার দিকে কাঁচের সার্সিতে খসখস শব্দে ঘুম ভেঙে যায় লোকমানের। ভেবেছিল চোট্টর হবে হয়তো। সাহসী মানুষ বিছানার ধারে রাখা লোহার রড নিয়ে চুপচাপ উঠে গিয়েছিল ড্রয়িং রুমের ব্যাপারটা দেখতে। আওয়াজ আসছিল ড্রয়িং রুমের পশ্চিমের জানলার ওপরের কাঁচের সার্সি থেকে। কে ধাক্কা দিচ্ছে ওপাশ থেকে? ভেনিসিয়ান ব্লাইন্ড নামানো থাকায় ঠিক বোঝা যাচ্ছিল না ব্যাপারটা। তবে ওধার থেকে রাস্তার আলো আসায় ছায়া ছায়া কি যেন একটা বস্তুকে দেখা গেল জানলার ফ্রেমে বসে থাকতে। লোকমান অবাক। ওদিকে সানসেট নেই, খাড়া দেওয়াল। কিভাবে 3 তলা পর্যন্ত উঠে এলো ওটা? লোকমান দ্রুত হাতে ভেনিসিয়ান ব্লাইন্ডটা তুলে দিতেই রাস্তার আলোয় যা দেখল, তাতে তার মতো সাহসী মানুষও ভয় আর্তচিৎকার না করে পারেনি। দেখল বিশাল এক
হিংস্র দাঁড় কাক ডাঙা দিয়ে ঝাপটা দিচ্ছে কাঁচের সারসিতে। তার লাল চুনির মতো চোখ দুটো জ্বলছে ক্রুদ্ধভাবে। লোকমানের চিৎকারে বিশাল ডানা বাতাসে ভাসিয়ে উড়ে গেল সেটা। লোকমানের গতরাতের অভিজ্ঞতা মোটামুটি এই, তবে আমার কাছে তা মোটেই বিশ্বাসযোগ্য মনে হলো না। কারণ বরাবর সন্ধ্যার পর জলপথে ভ্রমণ করা তার অভ্যাস। হয়তো গতকাল মাত্রাটা বেশি হয়ে গিয়েছিল, তাই এই দৃষ্টিভ্রম। যা হোক, আমি বিষয়টাকে খুব বেশি গুরুত্ব দিলাম না বলে লোকমান হয়তো ক্ষুণ্ণ হলো। তবুও তাকে আশ্বাসবাণী শুনিয়ে পাথরের দাঁড়কাকটাকে ভালোভাবে পরীক্ষা করে সেদিনের মতো বিদায় নিলাম আমি। তবে সেই কালো পাথরের দাঁড়কাকটা, যার দুই চোখ মূল্যবান লাল চুনিখচিত, শিল্প হিসাবে অতুলনীয়, একথা আমি কেন, যে কেউ স্বীকার করবে সন্দেহ নেই। সপ্তাহখানেকের মধ্যেই টেলিফোন পেলাম অফিসে। দুর্ঘটনা ঘটিয়েছে লোকমান বাড়িতে, আমাকে বারবার দেখা করার অনুরোধ করল। তাই অফিস ছুটির পর একটা বেবি ট্যাক্সি ধরে সরাসরি চলে গেলাম তার বাড়িতে। 3 তলায় তার শোবার ঘরে পৌঁছে দেখলাম বিধ্বস্ত চেহারা নিয়ে সামনে স্কচের বোতল খুলে বসেছে সে। আমাকে বিছানায় বসেই অভ্যর্থনা জানালো। আয় জহি, একা একা খুব বোর ফিল করছিলাম। ঘটনাটা কি? আমি আগ্রহ নিয়ে জানতে চাই। সে বলল, আর বলিস নে দোস্ত, ওই তার কাকটা, দ্যাট বাস্টার্ড, সেদিন রাতে সিঁড়িতে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। কে ফেলে দিয়েছিল? ওই দাঁড় কাকটা। বলিস কি? হ্যাঁ, ক্লাব থেকে ফিরেছি রাত 1:30টার দিকে। লিফট অচল, সিঁড়ির বাল্বটাও কয়েকদিন বেউস। কোনো রকমে হাতড়ে হাতড়ে উঠেছিলাম। এমন সময় ছাদের খোলা দরজা দিয়ে জমাট অন্ধকারের স্তূপের মতো ওটা আমার উপরে ঝাঁপিয়ে পড়ে। ওটা ডানার ধাক্কায় গড়িয়ে পড়েছিলাম কয়েকটা সিঁড়ি। কোনোইতে কোমরে বেশ চোট পেয়েছি, তবে ভাগ্য ভালো, কোনো ফ্র্যাকচার হয়নি। কি যা তা বকছিস? নিশ্চয় সেদিন আনব্যালেন্স ছিলি। ক্লাবে গেলে তোর তো জ্ঞান থাকে না। না রে দোস্ত, না, সেদিন খুব বেশি পান করিনি। তাছাড়া যাই টানি না কেন, মাত্রা ছাড়িয়ে কখনো বেহুশ হয়নি কোনোদিন। তাছাড়া 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 কি? ওই বাস্টারটা প্রতি রাতে জানলা এসে আমাকে ভয় দেখায়। আজকাল হাতের গোড়ায় লোডেড বন্দুক রেখে দিই, গুলি করে শেষ করে দেব। লোকমানের কথাবার্তায় অসংলগ্নতার সুর ধরা পড়েছিল সেদিন। এর মাসখানেক পরের ঘটনা। রাতে বাসায় লোকমানের টেলিফোন পেয়ে ছুটতে হলো আবার। গিয়ে দেখি মহা ঝামেলা বাঁধিয়ে বসে আছে। থানা পুলিশের ব্যাপার। রাত 10টার দিকে 3 তলার জানলা দিয়ে পরপর 2-3টে গুলি ছুঁড়েছিল সে। ফলে চারিদিকে হইচই। থানায় টেলিফোন যায় একের পর এক। সঙ্গে সঙ্গে একজন এসআই পুলিশ নিয়ে আসেন এনকোয়ারিতে। এতক্ষণ লোকমানের স্টেটমেন্ট নেওয়া হচ্ছিল। আমি পৌঁছাতে আমারও স্টেটমেন্ট নেওয়া হল। লোকমানের সেই একই কথা, সেই দাঁড় কাক, অতি প্রাকৃত ব্যাপার, যার কোনো বিশ্বাসযোগ্যতা নেই। সুতরাং এসআই তাকে প্রথমবারের মতো সতর্ক করে সদল বলে বিদায় নিলেন। তিনি চলে যাওয়ার পর বিমর্ষ লোকমান আমাকে বলল,
ব্যাপারটা কেউ বিশ্বাস করতে চায় না জহির, অথচ প্রতি রাতেই এটা ঘটছে। ওটা তোর মনের ভুল, হ্যালুসিনেশনে ভুগছিস তুই। ভালো কোনো ডাক্তার দেখা দেখি। তুই বিশ্বাস করছিস না, অথচ গত রাতে ওটা জানলা ভাঙার চেষ্টা করছিল। বলিস কি? তাহলে ওই অপয়া দাঁড় কাকটা রেখেই যখন তোর এই দুর্গতি, তখন ওটা বিক্রি করে দে বা জাদুঘরে দিয়ে দে। তাও পারছি না, কেমন যেন একটা নেশা ধরে গেছে ওটার উপর। একদিনও না দেখে থাকতে পারি না। তাহলে এই ঝামেলা সহ্য করবি? আর নয়, এবার গুলি মিস হবে না, শেষ করে ফেলবো ওই অপছায়াটাকে। তাহলে যা খুশি কর। সেদিনকার মতো বিদায় নিয়ে ফিরে এসেছিলাম। ধরেই নিয়েছিলাম পুরো মাত্রায় ড্রিঙ্ক করে ও নিজেই সবসময় ইলিউশনে ভোগে। ফলে এই ধরনের কোনো ঘটনা ঘটা বিচিত্র কিছু নয়। এর মাসখানেক পরের ঘটনা। লোকমানের জরুরি টেলিফোন পেলাম এবং সাথে সাথে দৌড়ালাম ওর বাড়ি। আমাকে যথারীতি সাদর অভ্যর্থনা করে ওর ড্রয়িং রুমে বসালো। কম্বাইন্ড হ্যান্ড মতলুব সন্ধ্যায় যথারীতি চা নাস্তা পরিবেশন করলো আমাদের। সান্ধ্য কফি পান শেষ করে লোকমান সিগার ধরালো। আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার দোস্ত, হঠাৎ তলব? আছে দোস্ত, কারণ আছে। এমনি তোকে আসতে বলিনি। তোর সেই অলৌকিক দাঁড়কাকের খবর কি? মাঝে মাঝে আসে, আমাকে ভয় দেখাবার চেষ্টাও করে, তবে আজকাল আমি ভয় পাই না। সব সময় হাতের কাছে লোডেড রাইফেল রাখি। বেটা বুঝতে পেরেছে। যা হোক, এই ডায়েরিটা পড়, মনে হয় আমি কাজটা ভালো করিনি। লোকমান ব্রিকরেট মলাটওয়ালা একটা ডায়েরি এগিয়ে দিল আমার দিকে। পাতায় ফ্ল্যাগ মার্ক করা। নির্দিষ্ট অংশটা পড়তে থাকলাম। আদিবাসীদের গ্রামে যে গ্রামটায় আমি আতিথ্য নিয়েছিলাম, সেটি আসামের দুর্গম অঞ্চলে। উদ্দেশ্য হাতি শিকার। শুনেছিলাম এই অঞ্চলে এক দলছুট বদমাস হাতি যথেচ্ছ অত্যাচার করে বেড়াচ্ছে। মানুষজনও কয়েকজন মেরেছে। গ্রাম প্রধানের জংলা কুড়ে ঘরে দিন তিনে কাটিয়ে দিলাম হাতির খোঁজে। শেষ দিন প্রচন্ড ঝড়পানির রাতে দূরে এক জংলি পোড়া মন্দিরে আটকা পড়লাম। প্রচন্ড পরিশ্রম ও ক্ষুধায় অবসন্ন, কাতর, শরীর চলে না। মন্দিরের দরজা বন্ধ। অনেক ধাক্কাধাক্কির পর দরজা খুলে দিল এক উদ্ভিন্ন যৌবনা আদিবাসী দেবদাসী। মন্দিরের মিটমিটে আলোয় তার রূপ যৌবন দেখে আমি চমকে উঠেছিলাম। মেয়েটি আমার ঝোড়ো কাকের মতো দীর্ণ বিধ্বস্ত চেহারা দেখে যথেষ্ট সহানুভূতি দেখালো। মন্দির সংলগ্ন ছোট্ট এক কুঠুরিতে আশ্রয় দিল। সামান্য ফলমূল, ছাগলের দুধ দিয়ে ইশারায় অতিথি সৎকারের কার্পণ্য করেনি সে। আমার খাওয়া শেষে দড়ির খাটিয়া খাটিয়ে শুয়ে পড়ার ইঙ্গিত করে চলে গেল অন্য কোথাও। ক্লান্ত শরীরে তখন রাজ্যের ঘুম নেমে আসার কথা, কিন্তু ঘুম এলো না। বারবার সেই মেয়েটির যৌবন ডাক দিচ্ছিল চোখের সামনে। নিজেকে বহু চেষ্টা করেও বশে আনতে পারিনি আমি। বাইরে তখন ঝড়, বৃষ্টি, বজ্রের প্রচন্ড দাপাদাপি। সেই দাপাদাপি আমার শরীরের স্নায়ুতে। পারলাম না কিছুতেই।
চোরের মতো পা টিপে টিপে ঘর থেকে মূল মন্দিরের ঘরে ফিরলাম। প্রদীপের ম্লান আলোয় দেখলাম আমার কামনার বস্তুকে। সে তখন মন্দিরের মেঝেতে চাটাই পেতে শুয়ে গভীর নিদ্রামগ্ন। তারপর যা ঘটার তাই ঘটল। বাধা দিয়েছিল মেয়েটি, কিন্তু দুর্ধর্ষ শিকারী লোকমান হোসেনকে ঠেকানোর ক্ষমতা তার ছিল না। ভোরের আলো ফোটার আগেই অজ্ঞান অচেতন মেয়েটিকে ফেলে রেখে পালিয়ে এসেছিলাম আমি। এবং আসার সময় কি ভেবে মন্দিরের বেদিতে রক্ষিত কালো পাথরের দাঁড়কাকটি আমার ঝুড়িতে ভরে নিয়ে এসেছিলাম। দাঁড়কাকটির শিল্প সুষমা দেখে আমি লোভ ছাড়তে পারিনি, যদিও জানি এটা চুরি, এটি অন্যায়, এটি আমার জন্য অনুচিত কাজ। পড়া শেষ করলাম। কিরে, পড়লি সবটা? হ্যাঁ, কাজটা ভালো করিসনি দোস্ত। জানি, তবে সে রাতে সে অবস্থায় মাথা ঠিক ছিল না আমার। এখন মনে হচ্ছে ওটা ওভাবে না আনলেও চলতো। হয়তো ওর সঙ্গে কোনো তন্ত্র মন্ত্র বা অভিশাপ জড়িয়ে আছে। জাদুঘরে দিয়ে দে, ঝামেলার কি দরকার? না, আমি এর একটা হেস্ত নেস্ত দেখতে চাই। হয় ওটা থাকবে, নয় আমি। আমি উঠি দোস্ত, রাত হয়ে যাচ্ছে। এখনই? আরে খেয়ে দিয়ে যাবি একেবারে। মকবুল হাঁসের ভুনা দিয়ে খিচুড়ি করেছে, চমৎকার করে আইটেমটা। তোকে ড্রাইভার পৌঁছে দিয়ে আসবে, এখন বসে থাক। লোকমানের অনুরোধ ঠেলতে পারলাম না। রাত 10টা, 10:30 নাগাদ গল্পগুজব করে আমরা রাত 11টায় ডাইনিং টেবিলে বসলাম। একথা সে কথায় খাওয়া শেষ হলো রাত 12টায়। পুনরায় ড্রয়িং রুমে কফি দিয়ে গেল মকবুল। লোকমান গাড়ি করে পৌঁছে দেবে, সুতরাং নিশ্চিন্ত ছিলাম। এমন সময় ঘটনাটা ঘটল। দপ করে আলো চলে গেল সারা এলাকার। লোডশেডিং। শুধুমাত্র রাস্তার মার্কারি আলো জ্বলছিল, এবং সেই আলোয় দেখলাম অতিকায় কালো ছায়ার মতো একটা দাঁড়কাক সামনে জানলার চৌকাঠে বসে প্রচন্ড পাখার ঝাপটা দিল কাঁচের সার্সিপে। ভয়ে প্রথমে আমি হতভম্ব হয়ে পড়েছিলাম। পাশে শুনলাম লোকমানের তৃপ্ত কণ্ঠ, ইউ ডেভিল বাস্টার্ড, আজ তোকে খতম করবই। চোখের নিমেষে ঘটে গেল ঘটনাটা। সোফার পাশ থেকে লোডেড রাইফেল তুলে নিয়ে লোকমান সেই ছায়া মতো দাঁড়কাকটাকে লক্ষ্য করে পরপর 2 রাউন্ড গুলি করে বসল। সাথে সাথে বিকট অপার্থিব ভয়ঙ্কর চিৎকার তুলে উড়ে গেল সেই ছায়ামূর্তি, অদৃশ্য হয়ে গেল আকাশের অন্ধকারে। ওদিকে পরপর 2 রাউন্ড রাইফেলের প্রচন্ড শব্দ, জানলার কাঁচ ভাঙার আওয়াজ এবং সেই অপার্থিব রক্ত হিম করা আর্তনাদ সব মিলে যে নারকীয় ঘটনার সৃষ্টি হলো। তার ফলে সাইরেনের বাঁশি বাজিয়ে পুলিশের গাড়ি ঢুকলো পাড়ায়। শুরু হলো এনকোয়ারি। সেই সাথে জবানবন্দি নেওয়া হলো আমাদের। এনকোয়ারি শেষে রাইফেল সিজ করে নিয়ে গেল পুলিশ। পরদিন সকালে থানায় দেখা করার নির্দেশ দিয়ে গেল। তারপর অনেক ঝুট ঝামেলা গেল দুজনের ওপর দিয়ে। লোকমান তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলায় তাকে পাঠানো হলো মানসিক হাসপাতালে। সেই শেষবারের মতো তার বাড়ি যেতে হয়েছিল আমাকে। ড্রয়িং রুমে রক্তাক্ত চুনি চোখের
পাথরের দাঁড় কাকটা দাঁড়িয়েছিল শোকেসের উপর। দেখলাম তার বুকে গোল গোল সাদা দুটো স্পট, সম্ভবত বটুনি দেখলাম, আর তার লাল চোখ দুটোয় বিদ্রুপের হাসি। কেমন লাগলো বন্ধুরা আজকের এই গল্পটি? ভালো লাগলে একটি লাইক করুন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, কারণ প্রতি শনিবার ঠিক দুপুর 1টায় এইরকম গল্প নিয়ে আমি হাজির থাকছি এই চ্যানেলে। তাহলে বেল আইকনটিও টিপে দিন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকের মতো নমস্কার।